আজ রাতে অথবা কাল সকালে খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার পরিকল্পনা। কুমিল্লার তিতাসে ট্রলি উল্টে নদীতে, এক পরিবারের ৩ নারী নিহত। রাজধানী সহ বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প, উৎপত্তি সেই নরসিংদীতেই। এবং খুলনা অঞ্চলে এইডস শনাক্ত বাড়ছে, 1 বছরে মৃত্যু 23। এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, বিস্তারিত জানাবো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল সকালে লন্ডন নেওয়া হবে। দুপুরে এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। বিএনপির প্রেস উইং জানায়, গত রাতে দেশে পৌঁছানোর পর এভারকেয়ার হাসপাতালে যান চীনের চিকিৎসকরা। রাতেই তারা বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হন। একই সাথে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলেও আছেন খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে। এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের ফুসফুস সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল সেটা কিছুটা উন্নতির দিকে রয়েছে। তবে হৃদযন্ত্রে জটিলতার পাশাপাশি বাকি সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত। এভারকেয়ার হাসপাতালে অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা চলছে। কুমিল্লার তিতাসে ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের ৩ নারী নিহত হয়েছেন। দুপুর 12টায় তিতাস উপজেলার করিকান্দি রাজাপুর সড়কের তিতাস নদীতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রিনা আক্তার, রোজিনা আক্তার ও শামসুন নাহার। এদের মধ্যে রোজিনা ও শামসুন নাহার আপন জা এবং রিনা আক্তার তাদের ভাগিনার স্ত্রী। এই ৩ নারী বাড়ির সামনে তিতাস নদীতে গোসল করছিলেন। এমন সময় রাজাপুর থেকে করিকান্দি বাজারগামী একটি খালি ট্রলি উল্টে তাদের ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই রিনা ও রোজিনা মারা যান। আহত শামসুনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই পরিবারের ৩ নারীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবার পরিবেশ প্রতিবেশ। আবারও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর 6:15 রাজধানী সহ এর আশেপাশের কয়েকটি জেলায় এই ভূমিকম্প অনুভূত হয়। EMSC এর তথ্য অনুযায়ী রিখটার স্কেলের মাত্রা ছিল 4.1। এই ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার গভীরে এবং এর উৎপত্তি টঙ্গী থেকে 33 কিলোমিটার উত্তর উত্তর পূর্ব দিকে ও নরসিংদীর 3 কিলোমিটার উত্তরে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে 1 ডিসেম্বর কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন জেলায় অর্থ দিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। চাঁদপুরে কর্মবিরতির কারণে রোগ নির্ণয়, রক্তদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় দূর দূরান্ত থেকে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন। কুষ্টিয়া মেডিকেল কলেজ সহ জেলার সকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরাও কর্মবিরতি পালন করেন। আগামী 2 কর্মদিবসের মধ্যে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন টাঙ্গাইলে বিভিন্ন হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। একই দাবিতে রংপুর, নাটোর সহ বিভিন্ন জেলায় কর্মবিরতি পালিত হয়েছে। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের ফার্মাসি সমন্বয় পরিষদের কোনো ধরনের চক্রান্তের কাছে আমরা মেডিকেল কলেজ হাসপাতাল। খুলনায় উদ্বেগজনক হারে বাড়ছে HIV পজিটিভ বা এইডস আক্রান্ত রোগী। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। চিকিৎসকরা বলছেন, প্রধান কারণ মাদকাসক্তি, সমকামিতা ও অনিরাপদ যৌন সম্পর্ক। এখনই সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার শঙ্কা বিশেষজ্ঞদের।
খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গত এক বছরে খুলনা অঞ্চলে এইচআইভি পজিটিভ শনাক্ত ও মৃত্যুর সূচক ঊর্ধ্বমুখী। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এআরটি সেন্টারের তথ্য মতে 2024 সালের নভেম্বর থেকে 2025 অক্টোবর পর্যন্ত 1289 জনের রক্ত পরীক্ষা করে নতুন 100 জনের এইচআইভি পজিটিভ পাওয়া গেছে। এছাড়া খুলনা জেনারেল হাসপাতালে শনাক্ত হয়েছেন 9 জন। সবার বয়স 21 থেকে 40-এর মধ্যে। এ সময়ে মৃত্যু হয়েছে 23 জনের। বর্তমানে এআরটি সেন্টারে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে 255 জন এই মরণব্যাধিতে আক্রান্ত। গত বছর আমরা 1547 জনের পরীক্ষা করে 85 জনকে এইচআইভি শনাক্ত করে পেরেছি এই খুলনা মেডিকেলের এআরটি সেন্টারে। আর এ বছর 1279 জনের পরীক্ষার সংখ্যা কমে গেছে, কিন্তু আমরা পজিটিভ পেয়েছি 100 জন। মাল্টিসেক্স পার্টনার যারা, তারপর প্রস্টিটিউশন যে জায়গাটা আছে, এরা একটা সোর্স হিসেবে কাজ করে মানে ছড়ানোর জন্য, এবং হোমোসেক্স বলি আমরা, মানে মেল টু মেল পার্টনার, হ্যাঁ, এদের মধ্যে কিন্তু এটা বেশি হচ্ছে। এবং সবচেয়ে দুঃখজনক যেটা আমরা পাচ্ছি ইয়াং জেনারেশন এবং স্টুডেন্টদের মধ্যে এটা আমরা পাচ্ছি। বিশেষজ্ঞদের মতে এদের বেশিরভাগই অনিরাপদ রক্ত সঞ্চালন, সমকামিতা ও অনিরাপদ যৌন আচরণের কারণে আক্রান্ত হয়েছেন। একই সিরিঞ্জে মাদক গ্রহণের ফলেও সংক্রমিত হচ্ছে এইচআইভি। ভাসমান যৌনকর্মীদের নিয়মিত রক্ত পরীক্ষা না থাকা বা অনীহা পরিস্থিতিকে জটিল করে তুলছে। যে ভাসমান পতিতালয় বলেন, হোটেল রেস্তোরাঁ বলেন, এমনকি নিজের বাড়িতে অনেক সময় এগুলো অনেকে এই আনপ্রোডাক্টিভ সেক্সগুলো করে। শুধু এটা নয়, এর পাশাপাশি যারা ড্রাগ অ্যাডিক্টেড, যারা মাদকাসক্তি নাই, তারা একই সিরিঞ্জ বারবার ব্যবহার করে, এটার কারণে হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এআরটি সেন্টারে প্রতিদিন 10 থেকে 15 জন পরীক্ষা করাতে আসেন। তবে কিট সংকটে সবার পরীক্ষা সম্ভব হয় না। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আরও যা থাকছে। লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি তরুণ নিহত। এবং নরসিংদীতে জামায়াতের নির্বাচনী সভায় বিএনপির হামলা, আহত 30। বিরতির পর আবার আমন্ত্রণ সংবাদে। জাতীয় নির্বাচনের আগে গণভোট, পিআর পদ্ধতি চালু সহ 5 দফা দাবিতে জামায়াত ইসলামী সহ সমমনা 8 দলের ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ চলছে। নগরীর সার্কিট হাউস মাঠ থেকে বিস্তারিত জানিয়েছেন আসাদুজ্জামান সুমন। জামাতে ইসলামী সহ ইসলামী সমমনা 8 দলের ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ চলছে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে। আমরা দেখাতে চাই আপনাদের যে এই যে বিভাগীয় সমাবেশ, সেটিতে কিন্তু 8 দলের মাঝে বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, এই বিভিন্ন বিভাগের যে অন্যান্য জেলা উপজেলা আছে সেগুলো থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে আসছেন। তারা কিন্তু দাবি জানিয়েছেন নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যার অভিযুক্তদের দ্রুত বিচার কার্যক্রম এবং নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে কিন্তু এই আন্দোলন করছে ইসলামী সমমনা যে 8 দল রয়েছে। 8 দলের এই সমাবেশ ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে চলছে। আমরা পরবর্তীতে এই সমাবেশ শেষে যে নেতারা রয়েছেন, নেতারা কি বার্তা দেয় সেটি জানাবো। ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে ইসলামী সমমনা 8 দলের যে সমাবেশ, সেটি সবশেষ খবরাখবর। আজ 4 ডিসেম্বর 1971 সালের এই দিনে শত্রুমুক্ত হয় মহান মুক্তিযুদ্ধের 11 নং সেক্টরের ধানুয়া কামালপুর রণাঙ্গন। 13 নভেম্বর কর্নেল আবু তাহেরের নেতৃত্বে কামালপুর পাকিস্তানি সেনা ক্যাম্পে পরিকল্পনা মাফিক আক্রমণ করা হয়। সম্মুখ যুদ্ধে কামালপুর শত্রুপক্ষের একজন মেজর সহ 2 কোম্পানি পাক সেনা নিহত হয়। 14 নভেম্বর পাক সেনাদের একটি মর্টার শেলের আঘাতে সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের গুরুতর আহত হন। সামরিক অভিযানের পূর্ব পরিকল্পনা অনুযায়ী 24 নভেম্বর থেকে কামালপুর পাক সেনা ক্যাম্প অবরোধ করে রাখেন মুক্তিযোদ্ধারা। 4 ডিসেম্বর গ্যারিসন অফিসার আহসান মালিক সহ বালুচ, পাঠান ও পাঞ্জাবি সৈন্যের 162 জনের একটি দল আনুষ্ঠানিকভাবে
যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণের পর শত্রুমুক্ত হয় ধানুয়া কামালপুর। লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে সবুজ মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার মৃতদেহ নিয়ে গেছে বিএসএফ। ভোরে পাটগ্রাম উপজেলার জগৎবের ইউনিয়নের পচাকাটা সীমান্তের মূল সীমানা পিলারের কাছেই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, সবুজ সহ কয়েকজন বাংলাদেশি নাগরিক গরু আনতে সীমান্তে গেলে শূন্যরেখার কাছে তাদের লক্ষ্য করে বিএসএফ এর সদস্যরা গুলি ছোড়ে। ঘটনাস্থলেই মারা যান সবুজ মিয়া। বিএসএফ সদস্যরা তার মৃতদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। 61 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুজাহিদ মাসুম জানান, এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হয়েছে। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৃতদেহ ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। নরসিংদী 2 আসনে নির্বাচনী সভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় নিজেদের অন্তত 30 জন আহত হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। এর মধ্যে 7 জনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। ওই আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বুধবার রাতে সভা শুরুর থেকেই বিএনপির কিছু নেতাকর্মী বাধা সৃষ্টি করে। তবে অভিযোগ অস্বীকার করে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়া বলেন, জামায়াতের হামলায় ইউনিয়ন তাঁতি দলের নেতা বখতিয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষের কথা স্বীকার করেন, তবে আহতের সংখ্যা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। এ ঘটনায় মাধবদীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দেশের খবরে আবারও সময় হলো একটি বিরতির। কিছুক্ষণের মধ্যে সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলে সারের দাবিতে বিক্ষুব্ধ কৃষকদের হামলায় গুরুতর আহত উপসহকারী কৃষি কর্মকর্তা আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ওমরাডাঙ্গি বাজারে মল্লিক ট্রেডার্স নামের একটি ডিলার শপে সার বিতরণের সময় কৃষকদের হামলায় আহত হন তিনি। ঠাকুরগাঁও জেলায় তীব্র সার সংকট চলছে। সারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা কৃষকরা জানতে পারেন, একজনের নামে 3টি ভ্যানে করে 33 বস্তা সার নেওয়া হচ্ছে। এমন অনিয়মের সংবাদে তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে কৃষকরা উপসহকারী কৃষি কর্মকর্তা আক্তার হোসেনের ওপর হামলা চালান। এতে তার দাঁত ভেঙে যায় এবং গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে রানী সংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2টি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ডিপোর কর্মচারীরা জানান, সোনাপুর বিআরটিসি ডিপোতে 21টি বাস ছিল। বুধবার দিবাগত রাত 2:30টার দিকে ডিপোতে ঢুকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2টি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসী ও মাইজদি ফায়ার স্টেশনের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এই নাশকতায় গুলবাহার ও মালতী নামে নবী প্রবীর শিক্ষার্থী বহনকারী বাস দুটির অনেকাংশই পুড়ে যায়। সুধারাম থানার ওসি মোহাম্মদ কামরুল জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে। কুমিল্লার গোমতী নদীর মাটি কেটে নিয়ে যাচ্ছে একাধিক সিন্ডিকেট। কর্তৃপক্ষের যথাযথ তদারকি না থাকায় একদিকে যেমন সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব, অপরদিকে মাটি কাটার ফলে হুমকির মুখে পড়ছে গোমতী বাঁধ, নষ্ট হচ্ছে হাজার হাজার একর কৃষি জমি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা সদরের চাঁদপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির জীবন। এই ধরনের যে কাজগুলো হচ্ছে এবং সিন্ডিকেটের যে দৌরাত্ম্য, এতে আসলে প্রশাসন কি বলছে বা এলাকাবাসীর কি পদক্ষেপ? ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে বিষয়টি বলছিলেন যে আমি এই মুহূর্তে আছি কুমিল্লার ঐতিহ্যবাহী গোমতী নদীর চরে আছি। আমার পিছনে হয়তো পাচ্ছেন যে আসলে রাতের আধারে কিন্তু যারা একাধিক সিন্ডিকেট রয়েছে, যাদেরকে মাটি চোর বলা হয়, তারা কিন্তু আসলে রাত হলে কিন্তু মাটি কাটার মহা উৎসবে নামেন এবং আবারও কিন্তু এই গোমতী নদীর পাড়ে
দুই পারে কিন্তু অবৈধভাবে কিন্তু মাটি কাটা শুরু হয়েছে। আমি যদি আসলে একটু দেখাই যে আসলে এই যে চিত্র দেখা যাচ্ছে সেটি কিন্তু অনেক জায়গায় কিন্তু দেখা যায়, বিশেষ করে নদীর যে বাঁধ এবং শহরমুখী রক্ষা বাঁধ সেগুলি কিন্তু হুমকির মুখে আবারও পড়তে শুরু করেছে। আমরা গত বছরে দেখেছিলাম যে আসলে যে বন্যার পানিতে কিন্তু এই চর ডুবে গিয়েছিল, সেখানে কিন্তু চরের মানুষজন কিন্তু আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন। ফলে কিন্তু আসলে মানুষজনের যে ভোগান্তি, মানুষদের যে আসলে জীবনের ঝুঁকি নিয়ে নদীর পাড়ে বসবাস করাটাও হুমকির মুখে রয়েছে, এবং সেই সাথে নদীর যে ব্রিজ আছে সেগুলো কিন্তু ঝুঁকিতে আছে। এবং এখানকার আসলে যে প্রশাসন রয়েছে তারা কিন্তু আসলে দেখো না দেখার ভান করছে, যে আসলে নদীর দুই পারে যেন রক্ষা করার মতো কেউ নেই বলা যেতে পারে। বিশেষ করে যে পানি উন্নয়ন বোর্ডের যে কোনো কর্মকর্তাকে কোনো কার্যক্রমে দেখা যায় না। এবং এখানকার যারা কৃষি ফসলের জমি উৎপাদন করে তারাও কিন্তু আসলে অভিযোগ করে বলছেন যে আসলে নদীর দুই পারে সীমাহীন ভাবে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন, তারা তাদের ফসলের জমিও কেটে নিয়ে যাচ্ছে। আমরা দুই একজন এলাকাবাসীর সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, এই যে ফসলের জমি কেটে নিয়ে যায় মাটি চোররা এবং নদীর যে বাঁধ সেগুলো হুমকির মুখে, আপনারা প্রতিবাদ করছেন না কেন? আসলে আমরা প্রতিবাদ করছি বা বিভিন্ন সময় নদীর উভয় পাড়ের বাসিন্দারা প্রতিবাদ করে, মাইর খায়, রক্তাক্ত হয়, হয়রানির শিকার হয়, কোনো লাভ হয় না। আমরা যদি আইন শৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই ফোন দিয়ে যে ভাই বাড়ি কাটতেছে, তারা আবার মাঠের চোদ্দের কাছে নাম বলে দেয়, মোবাইল নাম্বার দিয়ে দেয় যে উনি কারণে তোমার গাড়ি জরিমানা হয়েছে, একটা গাড়ি ধরে 10 লাখ 5 লাখ 2 লাখ টাকা জরিমানা করে গাড়ি আবার ছেড়ে দেয়। এই গাড়িগুলাই আবার তার মাটি কাটা শুরু করে। আমরা দেখেছি বিগত 16 বছর আমরা যাচ্ছিলাম যে অবৈধ ব্রিক ফিল্ড গুলোতে যে মাটিগুলো যাচ্ছে, পুকুর ভরাটে যাচ্ছে, এই মাটি ভরা পুকুর ভরাট এবং ব্রিক ফিল্ড গুলোর ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ গ্রহণ। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন নদীর পাড়ে, যারা কৃষক এবং এলাকাবাসী, তারা সবাই কিন্তু চাচ্ছেন যেন নদীর দুই পাড়ে যে অবৈধ মাটি কাটা সেটি যেন বন্ধ হয় এবং নদীকে যেন ক্ষত বিক্ষতর হাত থেকে রক্ষা করা হয়, সেটাই তাদের দাবি। এই ছিল কুমিল্লা গোমতী নদীর পাড় থেকে জীবন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা সদরের চাঁদপুর এলাকা থেকে সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন প্রতিনিধি হুমায়ুর কবির জীবন। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ধন্যবাদ সবাইকে।